আমাদের পরিবারের নিয়ম, বংশের বাইরে বিয়ে করা যাবে না। এটির একটি কালো অধ্যায় রয়েছে। যতটুকু শুনেছি, জেনেছি আমাদের বংশের একজন অন্য বংশ থেকে প্রতারিত হয়েছিল, আমাদের সমস্ত অর্থ সম্পদ নিয়ে নিয়েছিল। তখন থেকে সিদ্ধান্তটি আসে, অন্য বংশের কাউকে বিয়ে করা যাবে না। জানি না কেন, তবে এটিকে এক প্রকার লালন করে চলেছে সবাই। অথচ সময় বদলেছে, তারা এখনো রক্তকে বিশ্বাস করে। তাদের মতে রক্ত কখনো প্রতারণা করে না, যতক্ষণ না অবধি অন্য বংশের রক্তের স্পর্শে আসে। এতগুলো কথা বলে থামল রিসান। রিয়া এখনো অন্যদিক ফিরে আছে। হাত কিছুটা আলগা হয়ে যাওয়ায় পুনরায় শক্ত করে হাতটি আগলে নিল রিসান। তোমাকে ভালোবাসি রিয়া, বিষয়টি খুব দ্রুত ঘটেছে। আমি জানি তোমার প্রথম অনুভূতিকে ফিরিয়ে দিয়েছি আমি, তবে বিশ্বাস করো আমি প্রতারক নই। যদি তাকে ফেলে তোমার কাছে আসতাম তবে প্রতারণা হতো না। তুমি কি খুশি হতে তোমার পছন্দের মানুষটি ডাবল টাইমিং করলে? তখন তো তোমাকেও ঠকানো হতো। কথাটি বোধহয় রিয়ার মস্তিষ্কে পৌঁছাতে পেরেছে, তাই এদিক ফিরল, চোখের জলটুকু মুছে নিয়ে বলল, আমরা চাইলেই তো বিয়ে করতে পারবো না, তবে সম্পর্ক করে লাভ কি? এখানেই থেমে গেল রিসান। রিয়া উঠতে চাইলে ওকে ধরে রাখলো পুরুষটি। এদিকে মেয়েটার ভেতরে ঝড় উঠে গেছে। কিন্তু একটা কথা বলেন, আপার বিয়েটা কেমন করে হলো? রিসান চুপ করেই রইল। রিয়া পুনরায় প্রশ্নটি করল, বলছেন না কেন? এটির পেছনের সত্য খুব নিষ্ঠুর রিয়া। হোক, তবু আমি জানতে চাই। এটা তো জানোই, আজিম চাচ্চু বেশ অনেক বছর আগেই মারা গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইসবের সাথে আপার বিয়ের সম্পর্কটা কি? আচ্ছা, এখান থেকে সবটা শুরু। আজিম চাচ্চু বংশের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন, ফলস্বরূপ তাকে পরিবার ছাড়তে হয়। শুধু তাই নয়, বলা হয়েছিল তার পা যেন এলাকায় না পড়ে। দাদিজান অনেক অনুরোধ করার পরও তাদের বিষয়টি মানা হয়নি, চাচ্চুকে তাড়িয়ে দেওয়া হয়। এরই মাঝে ঘটে যায় আরেক কাণ্ড। চাচ্চুর মেয়ের বয়স তখন কয়েক মাস, চাচি মারা যান হুট করেই। স্বাভাবিকভাবেই 6 মাসের শিশুকে চাচ্চুর পক্ষে মানুষ করা অসম্ভব প্রায়। তাছাড়া স্ত্রী হারিয়ে তিনি পাগল ছিলেন প্রায়। দাদিজান গোপনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। চাচ্চুর মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাইছিল না কেউ, তাই পরিবারের সকলকে জানিয়ে বাবার বন্ধুর বাড়িতে রাখা হয়। দাদিজান বুঝতে পেরেছিলেন মেয়েটির প্রতি বিশেষ কোনো মায়া নেই কারো, তাই ওনার নামে থাকা সমস্ত প্রপার্টি এমনভাবে দলিল করে রাখছেন যা কেউ ভাবতেও পারেনি। দলিলে বলা হয় যদি জাহিদ ভাইয়ার সাথে ভবিষ্যতে মেয়েটির বিয়ে হয় তবে সমস্ত প্রপার্টি আমাদের নামে এসে যাবে, নতুবা সরকারের হাতে চলে যাবে। আশা করছি মেয়েটিকে এতক্ষণে তা বুঝে গেছো। কথাগুলো শেষ করে রিয়ার দিকে তাকালো রিসান। মেয়েটি পাথরের মতন হয়ে আছে। ওর গালে হাত ছোঁয়াতেই চোখ থেকে এক বিন্দু লোনা জল নেমে এলো। কাঁদছো কেন? আপা আমার নিজের আপা না? নির্মম সত্যিটা রিসান মুখ দিয়ে উচ্চারণ করতে পারল না। রিয়া কিছু সময় চুপ করে রইল, তারপরে চিৎকার করে উঠল। ওর বুকের ভিতর যন্ত্রণা হতে শুরু করেছে। যে আপার সাথে এতদিনের পথ চলা, সে আপা নাকি ওর নিজের আপা না? কি নিষ্ঠুর সত্যি! রিয়ার দম বন্ধ হয়ে আসছে। এ বাড়িতে 1 সেকেন্ড থাকার ইচ্ছে হচ্ছে না। মেহনুর বসে আছে, গোছগাছ শেষ করে কাজ সেরে নিল। আপার মুখখানি হাতে তুলে নিয়ে বলল, জাহিদ ভাই তোকে ভালোবাসে না, তাই না আপা? মেহনুর মলিন হাসল, বলল, দাদিজান আমার ভবিষ্যৎ সিকিউর করতে গিয়ে আমাকেই বলি করে গেলেন। মেহনুরের দুঃখটা বুঝতে পারে রিয়া। ও অসহায় চোখে তাকায়, কিছু সময় পর বলে, কিন্তু আমার মনে হয় জাহিদ ভাই সত্যিই তোকে ভালোবাসে। বাসে না। কথাটা শেষ করে টলমলে চোখটা মুছে নিল মেহনুর। তবে বেহায়া চোখ আবারও ভিজে গেল, কান্নায় ভাসিয়ে দিল। রিয়া বোনকে ঝাপটে ধরল। এই আপা, কাঁদছিস কেন? জাহিদ আমায় ভালোবাসে না রিয়া, ভালোবাসে না। রিয়া কি বলবে বুঝতে পারছে না। মেহনুর কান্নায় দু চোখ ভাসিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমার জন্য দুটো মানুষের জীবনটা শেষ হলো। কেন এমনটা হলো বলো তো, কেন এমনটা হলো? রিয়া তখনও বুঝতো না মেহনুর কি বলে চলেছে, তবে ও প্রশ্ন করলো না।
কান্না থেমে যাওয়ার পর মেহনুরি বলল, জানিস, জাহিদকে জোর করে সবটা করানো হয়েছে। সানাপুর সাথে সেই ছোটবেলা থেকে ওর প্রেম, আর আমি কিনা ওদের মাঝে। বাক্যটি শেষ না করে কান্নায় ডুবে গেল মেহনুর। রিয়ার হাত পা শীতল হয়ে উঠেছে। বিয়ের দিন সানা আপু আমার সবটা জানিয়েছিল, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। সব শেষ হয়ে গেল, সব শেষ। ভাষাহীন রিয়া অব্যক্ত সব অনুভূতি নিয়ে বেরিয়ে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা সানার মুখের পানে তাকিয়ে মনে হলো পৃথিবী বুঝি সব থেকে নির্মম যন্ত্রণাটা সানার জন্যই তুলে রেখেছে। এই যে ওর চোখের সামনে সব ঘটে গেল, অথচ মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে প্রিয়তমকে ছাড়তে হলো। চাইলেই দূরে থাকা যায় না। রিসান শত চেষ্টা করেও মেয়েটির থেকে মন সরাতে পারল না। এক ভোরবেলা উন্মাদের মতন উপস্থিত হলো। রিয়া তখন বাগানে বসে এক মনে সূর্য ওঠা দেখছে। গাড়ির হর্ন পেয়ে মাথায় ঘুমটা টেনে নিল। এই সময় গাড়ি তো আসার কথা নয়। অবচেতনেই মেয়েটির হৃদয়ের লাফিয়ে ওঠে। তড়িঘড়ি বের হলো, দেখলো ফর্সা ত্বকের পুরুষটি দাঁড়িয়ে আছে। ছেলেটির অত্যাধিক সৌন্দর্য চোখে এসে লাগছে। একবার নিজের ত্বকের দিকে তাকালো। রিসান তার থেকে অনেকটি ফর্সা। ভেতরে কেমন এক মন খারাপের সুর নেমে এলো। এই সময় এখানে কেন এসেছেন? অস্থির হয়েছিলাম। তেমনটা হলে এতদিন ঠিকই আসতেন, কল করতেন। চেয়েছিলাম দূরে থাকতে, ভুলে যাওয়ার জন্য। তবে আজ কেন এলেন? ব্যর্থ হয়ে এসেছি, আমি তোমায় ভুলতে পারছি না। কথাটি বলেই মাথা চেপে ধরল রিসান। এই কয়েকটা দিন মেয়েটির অস্তিত্ব হাতড়ে বেরিয়েছে সে। বুকের ভেতর নীল রঙা যন্ত্রণার ব্যথা উঠেছে, অথচ দিন শেষে ফল কিনা শূন্য। রিয়া চলে যেতে নিলেই পথ আটকে দাঁড়ালো রিসান, আকুতি তার কণ্ঠে। আমি কথা দিচ্ছি, সম্পর্কের সকল দায়িত্ব আমার। আমি সবটা ঠিক করে দিব। আপনি পারবেন না রিসান, মিছে আশায় বাঁধবেন না আমায়। বাক্য শেষ করে যে রিয়া পালালো, তারপর আর এলো না। মেয়েটির সাথে আরো 1 মাস দেখা হলো না, কথা হলো না। রিসান তখন ডুবতে লাগলো অন্য নেশায়। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে লাগলো। এ বোকা প্রেমিক জানে না, প্রেম যদি শুদ্ধ হয় তাহলে পৃথিবীর কোনো তরলেরই সেটি ভোলানোর সাধ্য নেই। ছেলেটার শরীরের গঠনের পরিবর্তন আসতে শুরু করেছে। কখনো বা মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, বন্ধুরা এসে টেনে তোলে। এভাবেই জীবন চলতে থাকে। এরই মধ্যে একদিন খবর আসে মেহনুরের শরীরে আরেকটি প্রাণ আসতে চলেছে। দু পরিবারই ভীষণ খুশি। বাবা মা সমেত উপস্থিত হয় রিয়া। কারিব দেশে নেই, তবে ফোন করে বোনের খোঁজ খবর নিয়েছে। মেহনুর নিজের মেয়ে না হলেও কখনো মা বাবার অভাব বুঝতে দেননি ফাহমিদা আর ইব্রাহিম। কখনো মনে হয়নি কন্যাটি তাদের নয়। ভেতরকার খবর ওনারাও জানতেন না। যদি জানতেন মেহনুরের সাথে এত বড় অন্যায় হচ্ছে, তবে কখনোই বিয়েটা হতে দিতেন না তারা। আগলে রাখতেন সবটা দিয়ে। ফাহমিদা সেটি ভেবেই চোখের জল মুছে নিচ্ছে। মেহনুর জড়িয়ে ধরল ওনাকে। কেঁদো না মা। যদি জানতাম তবে কখনোই বিয়েটা হতে দিতাম না মা, আমাদের ক্ষমা করে দিস। মেহনুরের চোখ ভেঙে কান্না আসে। বাবা মাকে জড়িয়ে কেঁদে ফেলে। জাহিদ ঘরে প্রবেশ করতে গিয়েও থেমে যায়। কিছু সময় পর ওনারা বেরিয়ে পড়েন। মৃদু শব্দে ঘাড় ঘুরিয়ে তাকায় মেহনুর। জাহিদ এসেছে। কিছু খাবে? না। মেহনুর আর জাহিদ দুজনেই চুপ হয়ে যায়। একটু বাদে পুনরায় জাহিদ বলে, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি, অথচ বাচ্চাটা নিয়ে নিলে না জানিয়েই। এর কারণ জানতে পারি? মেহনুর হয়তো উত্তর দিত না, তবে মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলায় উত্তর করল। একদম উঠে এসে ছেলেটার বরাবর দাঁড়ালো। কতটা অভিনয় করেছো আর কতটা ভালোবেসেছো সেটা জানি না, তবে শুনে রাখো, পৃথিবী উল্টে গেলেও আমি তোমায় ছাড়বো না। বিয়ের আগে সুযোগ ছিল, তোমারই ধরে বেঁধে নিয়ে এসেছো, ভয় দেখিয়েছো। এখন আর সেই সুযোগটি নেই। তোমায় ছাড়ছি না আমি, কোনোভাবেই না। কথাটি বলতে বলতে কেঁদে ফেলল মেহনুর। জাহিদ তখনও এক মনে তাকিয়ে আছে। অভিনয়ের বিপরীতে যে ভালোবাসাটা তৈরি হয়েছে সেটা অস্বীকার করার উপায় কি আছে? নেই। এই পৃথিবী আর তার নিয়ম ভীষণই অদ্ভুত। একটা নির্দিষ্ট সময় পর আমরা মেনে নিতে শিখি, আর তারপর হুট করেই মেনে নেওয়া জিনিসটা আমাদের চাওয়াতে পরিণত হয়। যেমনটি এই মুহূর্তে অনুভব করতে পারে জাহিদ। মেহনুরকে মেনে নিতে নিতে এখন খুব করেই চেয়ে ফেলেছে। এই মেয়েটি হয়তো কখনো জানবে না তাদের সম্পর্কের শুরুটা মিথ্যে হলেও শেষটা কখনোই মিথ্যে হবে না।
কখনোই না। 2 মাস পর বিয়ের দিন কনের মুখে হাসি নেই। এই দৃশ্যটা ভীষণই করুণ বলা যায়। সানা অনুভূতিহীন হয়ে বসে আছে। তার হৃদয় তখন দগ্ধতা, অথচ বাইরেটা সজীব। কখন থেকে কবুল বলতে বলা হচ্ছে, তবে মেয়েটির মুখ থেকে শব্দ আসছে না। ওর ঠিক পাশটায় বসলো রিসান। আপুর হাতটা আগলে নিল। আপু, কবুল বলো। বাক্যটি শুনতে পেয়ে ভাইয়ের দিকে চাইল সানা। তার দুঃখটি মেলে দিতে চাইল, তবে রিসান যেন চুপ, কারণ সে নিরুপায়, নিশ্চুপ। 3 কবুল উচ্চারণ করলো সানা। বিয়ে সম্পূর্ণ হলো। চারপাশ থেকে ভেসে এলো আলহামদুলিল্লাহ জব, মিষ্টি মুখ করানোর উৎসব। এদিকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটির মুখে নীরব হাসে। কোথাও একটা ব্যথা হচ্ছে, তবে যা ধরার সাধ্য নেই, তাতে মায়াও রাখতে নেই। জায়গাটি থেকে সরে গেল জাহিদ। মেহনুর নিচু ঘরে বসে আছে। ক্লান্ত লাগছিল বিধায় ফিরে যায়নি সে। দরজা খোলার শব্দে ফিরে তাকালো। এসেছো? বিয়ে কি হয়ে গেছে? হুম। কথাটি বলেই মেহনুরের সম্মুখে বসল জাহিদ। কিছু সময় তাকিয়ে রইল মেহনুরও তাই। তারপর আচমকাই ঝাপটি ধরল মেয়েটিকে। মেহনুর কিছুটা ভরকালো বটে, তবে সামনে নিয়ে ভরসার হাতটি পিঠে ঠেকালো। মেহনুর, আমি অতীত ভুলে থাকতে চাই, সবটা বলতে চাই। প্লিজ পাশে থেকো, প্লিজ জান। মেহনুরের 2 চোখ ভেঙে কান্না এলো। ও মুখে কিছু না বললেও জাহিদ বুঝে নিল পুরো সম্মতি জানিয়েছে তার প্রিয়তমা স্ত্রী। বোনের বিদায় দিয়ে ছাদে এলো রিসান। নীল রঙের শাড়ি পরিহিত কন্যাটিকে পেছন থেকে ঝাপটি ধরল। পুরুষালী স্পর্শে কম্পন হল রিয়ার সমস্ত দেহ। মৃদু স্বরে বলল। রিসান হাসল, তারপর কানের কাছে এগিয়ে বলল, কিভাবে ছুবো? ধ্যাৎ। আচ্ছা শোনো, হুম। চোখ বন্ধ করো। কেন? করো না বাবা, এত কথা কেন? আচ্ছা। রিয়া চোখ বন্ধ করল। রিসান আল গুছিয়ে মেয়েটির মাথায় ঘুমটা টেনে দিল। এক চিলতে হাসির উদয় হলো কন্যাটির অধরে। রিসানও হাসল। পকেট থেকে রিংটা বের করে হাঁটু গিরে বসলো। রিয়া চোখ বন্ধ করেও যেন সবকিছু বুঝতে পারছে। ওর লজ্জা লাগছে বেশ। চোখ খোলো। চোখ মেলতেই পুরুষটির মুখখানি দেখতে পায় ও। ভেতর থেকে অস্পষ্ট সব সম্মোহন আসে। কাছে আসার ইচ্ছে জাগে, তবে নিজেদের লাগাম টেনে নিয়ে প্রণয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনে। রিসান বেশ কিছু সময় পর মহামূল্যবান সেই বাক্যটির উচ্চারণ করে। ঠোঁট দুটো নাড়িয়ে বলে ওঠে, ভালোবাসি প্রিয়তমা, অনেক বেশি। ওই চাঁদ যতদিন থাকবে ততদিন ভালোবাসবো তোমায়। নিজের সবটুকু দিয়ে আপন করে নিব প্রিয়তমা। রিয়ার রিসানের মনের দ্বন্দ্বটা ভেঙেছে 2 দিন আগে। সানার বিয়ে উপলক্ষে এসেছে রিয়া। এর আগে শুনেছি রিসানের বেপরোয়া আচরণগুলো। তখন থেকেই মনটা ভালো নেই। বিয়েতে আসার পর নিজেকে ধরে রাখতে পারেনি কন্যাটি। ছুটে গিয়েছিল মানুষটার কাছে। রিসানও আগলে নিয়েছে 2 হাতে। তারা এখন চাঁদ দেখছে। বিশাল এক চাঁদ উঠেছে আজ। দুজন দুজনের পাশে বসে। প্রেমিক প্রেমিকার জন্য এর থেকে সুন্দর মুহূর্ত আর 2টি নেই। রিয়া চোখ বন্ধ করে মানুষটার উপস্থিতি অনুভব করছে। এদিকে রিসান মেয়েটির দিকে তখন থেকে তাকিয়ে আছে। সত্যিকার অর্থে ওরা চাঁদ দেখছে কম, একে অপরকে দেখছে বেশি। রিয়া ওর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। রিসান কিন্তু হাসলো না, বরং কন্যাটিকে 2 হাতে আগলে নিল বুকের মাঝে। আমাদের ভালোবাসা অনেক দীর্ঘ হোক প্রিয়তমা। টেনশন করবেন না, আমরা দুজন মিলে লড়াই করব। কি পারবো না? খুব পারবো। বাক্যের অন্তিম ক্ষণেই রিয়ার কপালে অধর ঠেকালো রিসান। মেয়েটির সমস্ত দেহ চনমনে হয়ে উঠল। বুকের ভেতর সকল প্রজাপতি উঠতে লাগলো। পুরুষটির ভালোবাসা বরাবরই ওকে স্বর্গীয় বার্তা এনে দেয়। ঘটনাটি ঘটল পরদিন সকালে। রিয়ার বাবা মা আগের দিনই চলে গিয়েছিলেন। হুট করে আবার সকালে আসার কারণটা একটা রহস্যই বটে। রিয়া হাত মুখ ধুয়ে এসে বাবা মায়ের পাশে বসলো। তাদের চেহারায় মলিনতা ভেসে বেড়াচ্ছে। রিসান অফিসে গিয়েছে। একে একে বাড়ির সকলেই উপস্থিত হলো। পরিবেশ কেমন গুমুট হয়ে আছে। ধীর পায়ে নেমে এসেছে মেহনুরও। 2 বোন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। কথাটি শুরু করলেন বাড়ির সব থেকে বড় সদস্য সরওয়ার সাহেব। বিষয়টি কল্পনা করতে পারি না ইব্রাহিম, তোমার কাছে আমরা সর্বদা ঋণী।
আমাদের বাড়ির মেয়েকে যেভাবে আদর ভালোবাসা বড় করেছো এটি প্রশংসনীয়, তবে একই সাথে বলতে হচ্ছে সমস্ত কিছুর মাত্রা টানা প্রয়োজন। চারপাশ এবার আর ভারী ঠেকছে, কোথাও একটা সনসনাজ অনুভব হয়। রিয়া ক্রমশই উত্তেজনা অনুভব করছে। তোমার কন্যা আমাদের কন্যা স্বরূপ, তবে পুত্রবধূ করার মতন ভাবনা কল্পনাতেও আনা পাপ। আমরা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলি, বংশের আলাদা মান রয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ইব্রাহিম কিন্তু উত্তর করলেন না। রিয়া বিস্মিত হয়ে চেয়ে আছে। মেহিনুরের শরীর খারাপ লাগছে, সে অসহায়। রিয়া, তোমার জামা কাপড় গুছানো আছে? বাবার কণ্ঠ পেয়ে ধ্যান ভাঙল রিয়ার। ও অলস চোখে চাইল। গুছানো না থাকলে গুছিয়ে নাও। বাবা, এসব তোমার ভালো লাগছে, নিজের বাবাকে অপমানিত হতে দেখে? এবার কন্যাটির চোখ থেকে জল নেমে এলো। মেহিনুর ইব্রাহিমের দিকে এগোতে চাইলে হাত দিয়ে বাধা দিলেন তিনি। তোমাকে হয়তো এতগুলি বছর নিজের কন্যার মতো লালন করেছি, তবে এটি সত্য, তুমি আমাদের কেউ না। তোমার প্রতি কোনো অধিকার আমাদের নেই, কিংবা খাটাতে পারি না। এতটা দুঃখ এই জীবনে পায়নি মেহনুর। রিয়ার দু চোখ থেকে অজস্র জলকণা নেমে যাচ্ছে। কন্যাটির বুকের ভিতর বিকট শব্দে আর্তনাদ হচ্ছে। স্বামীর নির্দেশনা পেয়ে ফাহমিদা মেয়েকে নিয়ে কাপড় গোছাতে গেলেন। চারপাশ তখন নিশ্চুপ। রাশিদুল বন্ধুর দিকে এগিয়ে আসতেই পিছিয়ে গেলেন ইব্রাহিম। আমাদের বন্ধুত্বের ইতি ঘটে গেছে রাশেদ। খালাম্মা আমায় যে আমানত দিয়েছিলেন তা আমি সাধ্যমতন যত্ন করে রেখেছিলাম। এখন আর কোনো সূত্র নেই। ও ইব্রাহিম, এভাবে কেন বলছিস? মাপ চাচ্ছি, আর চাই না ভবিষ্যতে কোনো ঝামেলা হোক। আমার মেয়ে কখনো এ বাড়ি আসবে না, কখনোই না। ফাহমিদা মেয়ের লাগেজ হাতে নেমে এলেন। রিয়া কাঁদছে, অসহায় হয়ে তাকাচ্ছে মেহনুরের দিকে। মেহনুরও কাঁদছে। দুই বোন এত অসহায় যে একে অপরের দিকে ছুটে যাওয়ার বলটুকুও নেই। সন্ধ্যার দিকে ইব্রাহিম বাড়ি এলো। ও বাড়ি থেকে আসার পর সারাদিনে পানিটুকু মুখে তুলেনি রিয়া। সেটি জানানো হলে ভদ্রলোক বিচলিত হলেন না, অথচ অন্যদিন হলে সারা বাড়ি অস্থির হয়ে যেত। তিনি বরং স্ত্রীকে ডেকে নিয়ে বললেন, আগামীকাল সকালবেলা ছেলেপক্ষ থেকে ওকে দেখতে আসবে। ছেলে ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো, পরিবারে কোনো ঝামেলা নেই, সাজগুজের প্রয়োজন নেই। ছেলেপক্ষ আগেই দেখেছে ওকে। কথাটি বলতেই ফাহমিদা করুণ চোখে তাকালো। এমনটি তিনি আশা করেননি। এদিকে রিয়া নির্বিকার, সবটা শেষ হয়ে যাচ্ছে, অথচ তার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। কাজের চাপ একটু বেশি ছিল। রিসানের ফিরতে বেশ রাত হলো। ও দেখলো পরিবেশ শান্ত। সহসা এতটা শান্ত হয় না বাড়িটা। আহামরি কোনো চিন্তা না করে নিজের কক্ষে এলো। ফ্রেশ হয়ে এসে দেখলো রুবাই আর নিতু জেগে আছে। বাচ্চা দুটো রাত 9টা হলেই ঘুমিয়ে যায়, আজ তার ব্যতিক্রম। ও হাসলো, দুজনকে একসাথে কোলে তুলে নিল। তোরা জেগে আছিস কেন? কাকিমণি বকেছে? দুই ভাই বোন একে অপরের মুখের দিকে তাকালো, তবে কিছু বলল না। রিসান ভ্রু কুঞ্চিত করে শুধালো, কি? কিছু না ভাইয়া। রুবাইয়ের উত্তর শুনেও তেমন কিছু বোঝা গেল না। নিতু দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। ওর মন খারাপ হলে এমনটি করে থাকে। সি আপু, এভাবে নখ কামড়ানো ঠিক না, জানো তো অসুখ হতে পারে। নিতু শুধুই মাথা দুলালো। দুজনকে নামিয়ে দিল রিসান। পকেট থেকে চকলেট বের করে বলল, খুশি? অন্য দিনের মতো উল্লাস নেই ওদের মাঝে। রিসানের ভেতরটা কেমন করে উঠে। ওদেরকে রেখে ড্রয়িং রুমে এলো। সেখানে একটা মানুষও নেই, অথচ রাত 12টা অবধি সকলে বসে আড্ডা দেয়। পরিবেশটি এমন যে সংকটটি না চাইতে অনুভব হলো। ও আর কিছু না ভেবে রিয়ার ঘরে এলো। সেখানে মেয়েটাকে পেল না। আশেপাশে খুঁজে মেহনুরের ঘরের কাছে এলো। নক করার কিছু সময় পর বের হলো মেহনুর, শুষ্কতার মুখশ্রী। ঘুমিয়েছিলে? না ভাইয়া। আচ্ছা, রিয়া কোথায়? মেহনুরের কান্নায় ভেতরটা শেষ হতে শুরু করলো। ও কিন্তু জবাব দিল না। রিসান আরো বিস্মিত হয়ে গেল। উত্তর দিচ্ছ না কেন? বাসায় চলে গেছে। আজ তো যাওয়ার কথা ছিল না তাহলে? মা বাবা এসেছিলেন। ওহ, রাত অনেক বেশি হয়, আর কিছু বলল না রিসান। মেহনুরকে ঘুমোতে বলে নিজের কক্ষে এলো। সেখানে এসে একদমই শান্তি পেল না। রাত প্রায় 11টা। গ্রামে এটা অনেক রাত। ফোন করা ঠিক হবে কিনা ভেবে ভেবে কল করে ফেলল। তবে কল রিসিভ না হওয়াতে একটু কষ্ট হলো। তারপর ভাবলো, এতটা জার্নি করে মেয়েটির নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ঘটে গেল আরেক কাণ্ড। ফাহমিদা চিৎকার করে উঠলেন। ওনার কণ্ঠে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন ইব্রাহিম।
তিনি সংবাদপত্র পড়ছিলেন। রিয়া, রিয়া, মা চোখ খোল, মা চোখ খোল, চোখ খোল মা, কি করলি এটা? মা কথা বল, রিয়া মা। ফাহমিদা কাঁদছেন সমানে। ইব্রাহিমের মুখশ্রী জুড়ে আতঙ্ক। রিয়ার ঠিক পাশটায় পড়ে আছে ঘুমের ঔষধ। চোখ পিটপিট করে চাইল রিয়া। ফাহমিদা তখনও কেঁদে চলেছেন। ইব্রাহিম বিহবল। তিনি যেন খুশি হতে পারলেন না। মেয়েটার দুষ্টুমি আজও গেল না। ফাহমিদার চোখের জল মুছে নিলেন। আনমোনা ভাঙল রিয়া। কি হয়েছে? শান্তি মতন ঘুমাতেও দিবে না? ইব্রাহিমের মুখশ্রী গুমর। ফাহমিদা সপাটে মেয়ের শরীরে দুটো বসিয়ে দিলেন। শয়তান মেয়ে। উফ, লাগছে মা। লাগুক, বেয়াদব কোথাকার। এবার হেসে ফেলল রিয়া। বেড থেকে নেমে হাতের সাহায্যে চুলগুলো খোপা করে নিল। তোমরা কি ভেবেছিলে ঘুমের ওষুধ খেয়ে মরে গেছি? খুব ফানি ছিল এটা। এত সময় পর কথা বললেন ইব্রাহিম। তিনি রেগে আছেন কিনা বোঝা গেল না। কিছু সময় পর ছেলের বাড়ি থেকে লোক আসবে। রিয়া তেমন কিছু বলল না। আলমারি খুলে একের পর এক শাড়ি দেখতে লাগলো। মা, কোনটা ভালো মানাবে বলো তো? মেয়ের আচরণে ফাহমিদা বিস্মিত। তার মাতৃমন মেয়ের মস্তিষ্কের পরিকল্পনাটি ধরতে পারছে না। ও মা, দেখো না কোনটায় ভালো লাগছে। নিরুত্তর ফাহমিদা। আলমারি ঘেটে নিজেই একটি শাড়ি বের করে নিল রিয়া। এই শাড়িটি ওর বিশেষ ভালো লাগা। প্রথমবারের মতো রিসানের দেওয়া উপহার এটি। বিষয়ের আরো বাকি ছিল বটে। বেশ সুন্দর করে সেজেগুজে বের হলো রিয়া। পাত্রপক্ষ তখন বসে আছে। মা বাবা সমেত এসেছে। ছেলেটা হা করে তাকালো। দেখতেও ভালো। রিয়া তার বরাবর বসলো। ইব্রাহিম মেয়ের স্বতঃস্ফূর্ততা দেখে ভয় পাচ্ছেন। ফাহমিদা নাস্তা সাজিয়ে দিলেন। ছেলের বাবা প্রশংসা করে বললেন, মাশাআল্লাহ ইব্রাহিম ভাই, আপনার কন্যা সৌন্দর্য নিয়ে যাই বলবো কম হয়ে যাবে। সে ছোট দেখেছিলাম, আর আজ ছেলের বউ করার জন্য এসেছি। কথাটি বলেই একটু শব্দ করে হাসলেন ভদ্রলোক। তবে উপস্থিত কেউ হাসির সাথে সেভাবে যোগ দিল না। কথাটিতে আদৌ হাসির কিছু ছিল কিনা এটা নিয়ে ও সন্দেহ আছে। রিয়া ফ্যাল ফ্যাল করে সামনের পুরুষটিকে দেখে যাচ্ছে। লম্বা এরিসানের সমানই হবে। ত্বকের রঙও ফর্সা। সৌন্দর্যে এরিসানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। তবে সব থেকে বড় সমস্যা লাজুকতা। ছেলেটা এমন ভাবে বসে আছে যেন লজ্জায় মিয়ে যাচ্ছে। রিয়ার মনে হলো মেয়েটি সে নয়, বরং সামনে বসে থাকা ব্যক্তিটি মেয়ে মানুষ। ও কিছুটা বিরক্ত হয়ে বলল, কিছু সময় বাদে ওদেরকে পাঠানো হলো আলাদা করে কথা বলার জন্য। 5 মিনিট পার হলো, তবে কোনো কথাই বলল না লোকটা। আপনি কি বোবা? যার পর নাই অবাক হলো রাফিদ। কিছুটা আমতা আমতা করে বলল, না তো। তাহলে কথা বলছেন না কেন? কি বলবো? আমার মাথা। রাফিদ মন খারাপ করে রইল। রিয়া ভেঙচি কেটে শুধালো, জিএফ আছে? জিএফ? জি। জি ফর গার্ল, এফ ফর ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড। রাফিদ যেন দ্বিধায় পড়ল। এমন অবস্থা সে কখনো কল্পনাও করেনি। কি মিস্টার, এত ভাবছেন কেন? আছে নাকি? না মানে নেই। রাফিদ এমন ভাবে উত্তর করলো যেন জিএফ থাকাটা কোনো বড় রকমের অপরাধ। মনে মনে একজোট হেসে নিল রিয়া। শুনুন, আমার কিন্তু বিএফ আছে। ও আচ্ছা। শুধু এইটুকুই? জি। আচ্ছা লোক তো আপনি। আপনার হবু স্ত্রীর বিএফ আছে এটা শুনেও এমন ভাব করলেন যে কিছু হয়নি। রাফিদ এবার হাসলো। রিয়া কিছুটা ভরকে গেল যেন। তার মনে হলো গেম চেঞ্জ হয়ে গেছে। দুঃখিত, আমি আসলে কিছুটা লাজুক স্বভাবের। মেয়েদের সাথে ওভাবে কখনো কথা হয়নি, তাই আর কি। রিয়া উত্তর করলো না, শুধু অন্যদিক ফিরে ভেঙচি কাটলো। মনে মনে বলল, আহা, বড় ভদ্রলোক এসেছে। আপনার বয়ফ্রেন্ডের নাম জানতে পারি? না। আচ্ছা, লোক বলে আমি সুদর্শন। তিনি কি আমার থেকেও সুদর্শন? রিয়া একটু কল্পনা করলো। সুদর্শনের দিক থেকে তাদের কাউকেই প্রথম করা যাচ্ছে না। রিয়া একটু কল্পনা করলো সুদর্শনের দিক থেকে দুজনের কাউকে প্রথম করা যাচ্ছে না। এ যেন দ্বিধাহীন সমুদ্র। ও চুপ করে রইল। আপনি কি বিয়েটা করতে চান না? এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। এত সময় পর রিয়ার বুকটা হু হু করে উঠল। সে তো বিয়েটা করতে চায় না। ও ঘুরে তাকালো। রাফিদ নিঃশ্বাসের তপ্ততা লুকিয়ে মৃদু হেসে বলল, ভয়ের কিছু নেই। আপনি না চাইলে এই বিয়েটা হবে না। তবে আমার দুর্ভাগ্য, আপনার মতন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলাম না। শেষ কথাতে দুঃখ মিশে আছে। কয়েক সেকেন্ডের জন্য মন খারাপ হলো রিয়ার।
ওরা নেমে এলো। দুই পরিবারের মাঝে বেশ হাসি খুশি ভাব বিরাজ করছে। তখনও বিয়ে না করার কথাটা ওঠেনি। দুপুরের খাবার খেয়ে ওনারা চলে গেলেন। রিয়া উদাস হয়ে বসে আছে। গোসল করার নাম অবধি নেই। ফোনটা বেজে উঠল। রিসিভ করে কোনো কথা বলল না ও। তুই খুব বাজেবে, জানো কতটা ভয় লাগছিল? কল রিসিভ কেন করছিলে না? মেহিনুরের থেকে গতকালকের বিষয়টা জানতে পেরেছি। ছেলে পক্ষ থেকে দেখতে এসেছিল। কি বললো? ছেলেটা বলল আমার মতন একজনকে জীবনসঙ্গী রূপে না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্য। মেয়েটির কণ্ঠে মন খারাপের সুর। রিসান এবার দাঁত কিরমির করে উঠল। আর সে জানতে চাইলো আপনি কি তার থেকেও বেশি সুদর্শন। তুমি কি বললে? আমি কিছু বলিনি। কেন? কারণ কে বেশি সুদর্শন আমি বুঝে উঠতে পারছিলাম না। কথাটি বলতেই ওপাশ থেকে রাগী কণ্ঠটা ভেসে এলো। জানে মেরে ফেলবো। ওই ছেলের জন্য মনের ভেতর মায়া জমেছে, তাই না? রিয়া হেসে উঠল। রিসানের হিংসাটা ভালো লাগছে তার। আসলে সে খুব সুন্দর। ও আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। হ্যাঁ, বিয়েটা করে নিন। আর আপনি বিয়ের প্রথম রাতে আমার স্বামীকে খুন করে আমায় বিধবা করেন, তাই না? রিয়া মজা করলেও রিসান কিন্তু মজা করছে না। ও একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলল। রিয়া এবার চুপ করে গেল। ওর কান্না পেল হঠাৎ। রিসান, বলতে পারেন আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কখনো বলা যায় না রে বোকা। কেন যায় না? আমার খুব দুঃখ লাগছে। কাঁদছো কেন? জানি না, শুধু মনে হচ্ছে আপনাকে হারালে আমি নিজেকে হারিয়ে ফেলবো। মৃদু হাসলো রিসান। রিয়ার আবেগ, ভালোবাসা সবটা বুঝতে পারে ও। মেয়েটি তার জন্য কতটা পারফেক্ট সেটি খুব ভালো করে অনুভব করা যায়। রিসানের চলন বলনের মাঝে পরিবর্তন এসেছে। বাসায় ঠিক মতন আসছে না, খাবার খাচ্ছে না। তার এই ভবগুরের স্বভাবকে দেখে রাশিদুল অস্থির বোধ করলেন। একটিমাত্র ছেলে ওনার। মেয়েটিও বিয়ের পর থেকে একটিবার কল করেনি। সব মিলিয়ে বুকের যন্ত্রণাটা তিনি বেশ উপভোগ করছেন। ছেলের ফেরার অপেক্ষা করছেন, অথচ ছেলে ফিরছে না। রাত প্রায় 1:30। তিনি অস্থির বোধ করলেন। ঘড়ির কাঁটা যখন 3টা স্পর্শ করলো তখন বাড়িতে ফিরল রিসান। হাতে সিগারেট। আগে থেকেই খেত, তবে বাবার সামনে কখনোই স্পর্শ করেনি। আজ নির্বিঘ্নে সিগার মুখে দিয়ে চলে যাচ্ছে। রাশিদুল কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব করলেন। রিসান দাঁড়াও। বাবাকে সম্মান দেখিয়ে কিনা দাঁড়ালো রিসান, তবে ফিরে চাইল না। রাশিদুল নিজে ছেলের কাছে উপস্থিত হলেন। আপাত মস্তক দেখলেন, সুপুরুষ বটে। এত রাতে শিকারের হাতে নিয়ে বাড়ি ফিরছিস কেন? কোন রকম বাক্য ব্যয় না করেই সদর দরজার দিকে চলতে লাগলো রিসান। পুরো দস্তুর বিস্মিত বোধ করলেন ভদ্রলোক। কিছুটা পায়ের জোর খাটিয়ে ছেলের সামনে উপস্থিত হলেন। কোথায় যাচ্ছ? তুমি তো বললে এত রাতে সিগারেট নিয়ে বাড়ি ফিরেছি কেন, তাই বেরিয়ে যাচ্ছি। আশ্চর্য। রিসান জবাবহীন, বরং সে মনের সুখে সিগারেটের ঠোঁট দুটো জ্বালিয়ে নিচ্ছে। তুমি বিয়ে করতে চাও? এমনটি হলে আমরা মেয়ে দেখা শুরু করব। খিটমিটে হাসলো ছেলেটা। রাশিদুল ছেলের 2 বাহুতে হাত চেপে ধরলেন। রিয়াকে ভোলার জন্য সব রকম সাহায্য করা হবে তোমায়, জাস্ট তুমি সঙ্গ দাও। সিগারেট, মদ, গাঁজা সব ট্রাই করেছি বাবা, ভুলতে পারিনি বলতে। কোনো নেশাই পারলো না ওকে ভুলিয়ে দিতে। কথাটি বলতে বলতে রিসানের গলা ধরে এলো। ও ধীর পায়ে দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে রাশিদুলের মনে হলো পুরো পৃথিবী বুঝি তাকে বৃত্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। পারিবারিক প্রথা এটা সহজে ভাঙে না, ভাঙা যায় না। রিসান 1বার 2বার 3বার করে বহুবার চেষ্টা করলো, বোঝানোর চেষ্টা করলো নিজের সবটুকু দিয়ে, অথচ এরা নড়ল না এক পাও, বরং ছুড়ে দিল অবহেলা, অবজ্ঞা। পরিবারের মানুষগুলোকে ফেলে আসতে চায় না কেউই। রিসানও চায়নি। ও চেয়েছিল সবাইকে নিয়ে এক রূপকথা তৈরি করতে, কিন্তু হলো কোথায়? শেষমেশ প্রিয়তমার হাঁটি ধরে বের হয়ে যেতে হলো। রিয়া নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতেই কিনা রিসানের হাতটি আগলে ধরেছে। ঠিক পালিয়ে এসেছে বলা চলে না, বাবা মাকে জানিয়ে এসেছে ও। কন্যাকে যেমন অনুমতি দেননি, তেমনি বাধাও দেননি ইব্রাহিম আর ফাহমিদা। মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গিয়েছে। তারা চেষ্টা করেছে, ফলাফল রিক্ততা দিয়েছে। তাই আজ নিজেদের জন্য ভাবছে শুধু। ওরা বসে আছে বাসের অপেক্ষায়। গন্তব্যস্থল নতুন, কষ্ট হবে মানাতে, তবে অসম্ভব তো নয়।
এই যে ঠান্ডা অনুভব হচ্ছে, বোধহয় শীতের আগমনী বার্তা। রিসান নিজের গায়ের ব্লেজার খুলে দিতে রিয়া নাখোশ করলো। রিসান এক গাল হেসে কন্যাটিকে ব্লেজারের ভেতর নিয়ে এলো। দুজনের ত্বকের উত্তপ্ততা ছড়িয়ে যাচ্ছে একে অপরের মাঝে। এতটা ভালো লাগা আগে অনুভব হয়নি রিয়ার। রিসান তার শুষ্ক ঠোঁটটি কন্যাটির কপালে ঠেকিয়ে দিল। প্রিয়তমা, কথা দিচ্ছি ঈদের সবটুকু দিয়ে তোমায় রূপ কথা দেখাবো। যে রিসান কথা দিল সে কিন্তু কথাটি রাখলেও বটে। কিছু মাসের ব্যবধানে ওদের গল্পটি ভিন্ন হয়ে গেল। রিসান এখন ছোট্ট একটি কোম্পানি খুলে বসেছে। তার যোগ্যতা দিয়ে চলছে কোম্পানিটি। তাদের ছোট্ট সুন্দর একটি সংসার হয়েছে। পুরো ঘটনা স্মরণ করে রিয়া হেসে ফেলল। এমন সময় প্রেসার কুকারের সিটি বেজে উঠল। ধ্যান ভাঙলোর চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য খাবারগুলো তৈরি করতে লাগলো। শীত প্রায় শেষ হতে চলেছে। চারপাশে কেমন ফুলেরা জেগে উঠেছে, যে ফুলের গন্ধে মোমো করছে চারপাশ। খানিক বাদেই ডোরবেল বেজে উঠল। হন্তদন্ত হয়ে দরজা খুলল রিয়া। দুহাত ভরাট করে জিনিসপত্র এনেছে রিসান, সেগুলো নিতে সাহায্য করলো। রিসান হাত মুখ ধুয়ে এসে ডাইনিং এ বসলো। দুজন একসাথে খাবার খেলো। খাওয়া শেষে সবকিছুই একসাথে গুছিয়ে রাখলো। মাঝে মধ্যে চললো খুনসুটি। মাঝরাতে রিয়ার যখন ঘুম ভাঙে, দেখতে পায় তার ব্যক্তিগত মানুষটি দু হাতে আগলে রেখেছে তাকে। তখনই তার ঠোঁট জুড়ে প্রশান্তি জাগে। মনে হয় এই তো তাদের সুন্দর একটি জীবন, ঠিক রূপকথার মতো। জীবনে ভালো থাকার জন্য খুব বেশি কিছুর কি প্রয়োজন আছে? না, তারা দিব্যি ভালো আছে, ঠিক রূপকথার মতন।